এই বিডিআরের ঘটনা হাসিনা আসার 1 মাস পরে কেন ঘটলো? হাসিনা সবকিছু জানতো। 4 জনে সেদিন ডিনারে কেন যায়নি? এটা চলে এসছে এর আগে। আমি ছিলাম, আমি গিয়েছি, হাসিনা ছিল, হাসিনাও গিয়েছে। এইবার কেন হাসিনা গেল না? তারপরের দিন কেন ঘটনা ঘটলো? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী, এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। 57 জন, হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার ছেলেদের ইয়ে হয়েছে, তারপরে আমি বলবো 57 জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তার চিন্তা করা যায় না। তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না। আমরা 57 জন অফিসারকে ই করে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে, কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে, কাউকে আর এর সঙ্গে জড়িত ছিল আরো। আপনারা জানেন যে একজন ছিল, সে র্যাবে আমরা নিয়েছিলাম, লোকটা খুব ভালো ছিল, শায়েক আব্দুর গুলজার, আপনারা জানেন গুলজার ধরেছিল ওই শায়েক আব্দুর রহমানকে। তার জন্য রাগ ছিল ওই মির্জা আজমের, তার বোনের জামাই ছিল। তার জন্য গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে, মঈনকে, অমুককে বারবার ফোন করেছে, হেল্প হেল্প হেল্প, সাহায্য চেয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। কি বলে র্যাব আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না, র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না। পিলখানায় যদি তারা ঢুকতে পারতো, আমি মনে করি এরকম নয়, 2-1 জন মরতে পারতো, তো সব অফিসারকে আমরা বাঁচাতে পারতাম। দেশের এটা ছিল অ্যাসেট, আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর্মিকে শেষ করে দেওয়া হচ্ছে। এর জন্য অবশ্যই তারপরে তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে। এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেওয়া হয়েছিল সেটা তাকে করতে দেয়া হয়নি। তারপর সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিচ্ছে, দলীয় লোককে দিয়ে ইয়ে করে কোন রকম নাম কাস্তে লোক দেখাতে হবে, সেটা করেছে, কে করেছে তাদের লোক। এইটা বুঝতে পারছেন। কাজে বিডিআর ঘটনার সঙ্গে হাসিনা এবং মঈনুদ্দিন সরাসরি জড়িত। তারা এদেরকে নিয়ে একসঙ্গে শেরাটন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে। তাদের যে তখন একজন ছিল, কি রিলিজি ছিল না কি ছিল, কি না তৌহিদ তখন কোথায় ছিল? হাসিনার ওখানে ছিল না? নিজের পরিচয় দিয়ে গেছে, একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, সবকিছু করেছে, ভালো কাজ করেছে, বাবা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই হলো অবস্থা। কাজে শুধু এই ঘটনা নয়, হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত। এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য, যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলে এই দেশে জঙ্গিদের উত্থান হবে, এই দেশে এইভাবে মানুষ হতে হবে, এই হবে। সেই জন্য তারেক বলেছে, আমি আর বলবো না, এই যে বলেছে, আমি শুধু ছবিটা দেখাতে চাই, অ্যালার্মিং কথাটা, অ্যালার্মিং, হ্যাঁ ছবি দিয়েছে মানব ছবি, বুঝেছেন? বলছে কি সিজারকে গুলি করা হয় কাছ থেকে, বন্ধ ছিল সড়ক বাতি বন্ধ ছিল কেন? তার জন্য দায়ী কি বিএনপি? সরকার দায়ী হতে হবে। কেন ছিল? ডিপ্লোম্যাটিক এরিয়া ওটা, সেখানে বাতি বন্ধ থাকার কথা নয়, বাতি বন্ধ থাকা। আর এখানে জড়িয়ে দিল বিএনপি, সেই আমাদের কাইয়ুমকে জড়িয়ে দিল, যে কাইয়ুম মোটেই না। এই হলো বিদ্যা। হাসিনা মিথ্যে কথা বললো, মানে প্রতিনিয়ত হাসিনা মিথ্যে কথা বলছে এবং মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে। তাই আমরা বলতে চাই, আল্লাহ আছেন, আল্লাহ অবশ্যই দেখছেন, আল্লাহ বিচার করবেন। সাংবাদিক আজকে মাহমুদুর রহমান জেলে অপরাধবিহীন, তারপর সাগর রুনির কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। শওকত মাহমুদ জেলে, প্রেস ক্লাব আজকে আওয়ামী লীগের দখলে। এখন সুপ্রিম কোর্ট বারও দখলের চেষ্টায় আছে, বার কাউন্সিল তো কোন রকম করেছে, ওটা নিয়েও একটা ভেজাল লেগে আছে। এই হলো অবস্থা। সব দলীয়করণ আর দখলীকরণ চলছে, জমি জায়গা থেকে আরম্ভ করে। সেই বাংলাদেশ এখন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন ধর্মের মানুষ নিরাপদ নয়। এবং যত দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে হাসিনা এবং আওয়ামী লীগ সরাসরি জড়িত, এবং তার পুলিশ বাহিনী, পুলিশ এবং র্যাব এরা জড়িত। তাই আমি বিদেশিদের কাছে আহ্বান করব, এই র্যাবের ইউএন মিশন বন্ধ করতে হবে, র্যাবকে বন্ধ করে দিতে হবে। র্যাবকে যে গুলি টুলি সাপ্লাই দেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে, নাহলে বাংলাদেশের নিরীহ মানুষরা মরবে, বিদেশিরাও মরবে। এবং এগুলো সব বন্ধ করতে হবে। র্যাব পুলিশ এদেরকে, পুলিশ
এই দেশে দেখেছি পুলিশরা হলো জনগণের সেবক, জনগণের নিরাপত্তা দেয় এরা, অথচ বাংলাদেশের পুলিশ জনগণকে ধরে নিয়ে যে ঘুষ নেয়, না হলে গুলি করে হত্যা করে জঙ্গলে ফেলে দেয়। এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা। কাজেই আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। তারপরেও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এখন অনেক বয়স হয়েছে, তারপরেও বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে। গণতন্ত্রের শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে আল্লাহ যা কপালে লিখছে তাই হবে। তাই আমি আপনাদেরকে অনেকদিন পর দেখা হলো, আবার কবে দেখা হবে জানি না, কিন্তু বলতে চাই আপনার প্রবাসে থেকে বাংলাদেশে কারো কথা বলার কোনো সুযোগ নয়। কোন সাংবাদিক কিছু লিখতে পারে না, ধরে নিয়ে চলে যাবে, মামলা দিয়ে জেলে ভরে দেবে, কেউ পারে না। যা দুই চারটা কথা আমি বললে বলি, ধরলে ধরুক, কিছু আসে জানে ভয় পাই না। প্রবাসে আপনারা আছেন এবং আপনারা কিছু কথাবার্তা বলবেন, টক শো, এখন টক শোতে যেতে পারে না, আপনারা কথাবার্তা বলবেন, আপনারা লেখালেখি করবেন, আপনারা একটু জানাবেন, সেটাই করতে হবে। কাজে প্রবাসে আমরা বলি যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনারা বেশিভাবে কাজে লাগান, এটাকে কাজে লাগান এবং এটা দিয়ে যেমন মিশরে সেই কি স্প্রিং রেভলিউশন হয়েছিল, বাংলাদেশেও এটা দিয়ে রেভলিউশন করা সম্ভব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে, আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি জীবিত রাখে তাহলে আবার দেখা হবে। ধন্যবাদ।